প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সিটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল চিটাগং কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি হুমায়রা, সরকারি শিক্ষক বায়োলজি। গত ক্লাসে আমরা কেমিস্ট্রি পড়েছিলাম পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে। আজকে আমরা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড আরেকটি চ্যাপ্টার নিয়ে একটু পড়বো। আজকের চ্যাপ্টারের নামও হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। গত ক্লাস ছিল রাসায়নিক বন্ধন, আর আজকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনস। কেমিক্যাল রিঅ্যাকশনস। রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা বুঝি একটি মৌল বা একটি যৌগ অপর একটি মৌল বা যৌগের সাথে হয়তো তাপের পরিবর্তনে অথবা চাপের পরিবর্তনে অথবা পারিপার্শ্বিক যে কোনো কিছুর পরিবর্তনে মিলিত হয়ে নতুন একটি মৌল তৈরি করতে পারে, অথবা ওই মৌলের নতুন মৌল তৈরি না করলেও দেখা যায় যে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। তো এই ধরনের রিঅ্যাকশন গুলোকে আমরা এই চ্যাপ্টারে পড়বো। রাসায়নিক বিক্রিয়াতে পড়বো নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা পড়বো। সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো নিয়ে জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো দেখো, আজকের আলোচ্য বিষয় চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। তো আমি চিন্তা করেছি যদি এক ক্লাসে পড়ানো হয় হয়তো কিছু মিস হয়ে যেতে পারে বা একটু দ্রুত বলতে হতে পারে। তো আমি আজকে 5টা টপিক ঠিক করে রেখেছি, অর্থাৎ হাফ, এই অধ্যায়ের হাফ আজকে পড়াবো। ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, তারপর হচ্ছে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া, মৌলিক জারণ সংখ্যা। স্পেশালি ক্লাস 9 এর যারা, তাদের জন্য কিন্তু এটা একটা একদম নতুন চ্যাপ্টার। সো তোমরা একটু চেষ্টা করবে মন দিয়ে সবকিছু বোঝার। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা আরো কিছু লাগবে কিনা যেটা তোমরা বুঝতে পারোনি, আবার আমি রিপিট করব। তো এই ধরনের কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের নাম, রোল নাম্বার, শিফট এগুলো লিখে কমেন্ট করবে। ঠিক আছে, আমরা তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনার প্রথমে আপনাদের আলোচ্য বিষয় হচ্ছে কি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ তার বাহ্যিক পরিবর্তন হবে। যেই মৌল সেই মৌলটা রয়ে যাবে, অথবা যেই যৌগটা ওই যৌগটাই রয়ে যাবে, কিন্তু তার শুধু আকৃতিগত পরিবর্তন হবে, তার কেমিক্যাল কোনো চেঞ্জ হবে না। ভৌত পরিবর্তন বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ। আমি একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। প্রথমে ধরো এটা হচ্ছে কি বরফের টুকরো, একটা বরফের টুকরো, এখানে হচ্ছে কি পানি, আর এখানে হচ্ছে উপরে যা যাচ্ছে এগুলো হচ্ছে কি জলীয় বাষ্প বা বাষ্প। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসেরই কিন্তু তোমার কি কেমিক্যাল নেম, অর্থাৎ রাসায়নিক সংকেত হচ্ছে কি H2O। বরফেরও রাসায়নিক সংকেত H2O, পানির রাসায়নিক সংকেত H2O, বাষ্প বা জলীয় বাষ্পের রাসায়নিক সংকেত হচ্ছে কি H2O। অর্থাৎ আমরা কঠিন বরফকে যদি তাপ দিই বা কঠিন বরফকে কক্ষ তাপমাত্রায় ফ্রিজের বাইরে রেখে দিই, সেক্ষেত্রেও কিন্তু সেটা গলে কিসে পরিণত হবে? সেটা গলে পানিতে পরিণত হবে। পানিকে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটাতে থাকি তখন সেটা জলীয় বাষ্পে পরিণত হবে, অর্থাৎ তার কিন্তু কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না। বরফের মধ্যেও তোমার 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন আছে, পানির মধ্যেও ঠিক সেম এবং বাষ্পের মধ্যেও ঠিক সেম, কিন্তু তাদের কি অবস্থানগত পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে কি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি? দেখো, রাসায়নিক পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ নতুন একটা যৌগের সৃষ্টি হবে। 2 বা ততোধিক যৌগ মিলিত হয়ে সম্পূর্ণ নতুন 2 বা ততোধিক যৌগ যদি তৈরি করে, যেটা তোমার কিসের সাথে, যার বৈশিষ্ট্যের সাথে বিক্রিয়কের বৈশিষ্ট্য এবং উৎপাদের বৈশিষ্ট্য সেম হবে না। বিক্রিয়ক বলতে আমরা কাদেরকে বুঝি? যারা বিক্রিয়ায় প্রথমে অংশগ্রহণ করছে। বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদক হচ্ছে যারা নতুন তৈরি হচ্ছে, তারা হচ্ছে কি উৎপাদক। তো বিক্রিয়কের বৈশিষ্ট্য অর্থাৎ ফিজিক্যাল বৈশিষ্ট্যের সাথে আমার উৎপাদের ফিজিক্যাল বৈশিষ্ট্যের কোনো মিল থাকবে না। এটাই হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হচ্ছে। যেমন হচ্ছে মিথেন, আমরা যদি গ্যাসীয় মিথেনকে অক্সিজেন দ্বারা জারিত করি, মিথেনের সংকেত আমরা জানি। মিথেন হচ্ছে কি
CH4। তো মিথেনকে যদি আমি অক্সিজেন দ্বারা জারিত করি সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই ক্ষেত্রে মিথেনও হচ্ছে গ্যাসিয়াস, অক্সিজেনও হচ্ছে গ্যাসিয়াস, কার্বন ডাই অক্সাইড যেটা উৎপন্ন হচ্ছে উৎপাদক সেটাও কিন্তু গ্যাসিয়াস, কিন্তু আরেকটা লিকুইড সাবস্টেন্স উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে কি কেমিক্যাল চেঞ্জেস বা রাসায়নিক পরিবর্তন। তারপর ধরো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে কি সলিড। এই যে পাশে আমরা লিখলাম এগুলো কিন্তু তার অবস্থা বোঝাতে আমরা লিখছি। মিথেনটা কি অবস্থায় আছে? গ্যাসিয়াস অবস্থায় আছে। আর ক্যালসিয়াম কার্বনেটটা সেটা আছে কি সলিড অবস্থায়। এই জন্য ক্যালসিয়াম কার্বনেটের পাশে আমি ছোট্ট করে ব্র্যাকেটে লিখলাম কি অ্যাস। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশে আছে অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় দ্রবণে আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটটা মিশ্রিত করি আমার কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ উৎপন্ন হবে, সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস। যেটা কি হবে যদি আমি খোলা পাত্রে রিঅ্যাকশনটা করি, যেহেতু গ্যাসিয়াস পদার্থ খোলা পাত্রে রিঅ্যাকশনটা করলে গ্যাসিয়াস পদার্থটা কি হবে? উপরে উঠে যাবে, অর্থাৎ বায়ুতে মিশে যাবে। আর সাথে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। পানির পাশে কি দেওয়া আছে? তার অবস্থানটা দেওয়া আছে, পানিকে লিকুইড আর লেখা আছে। এটাই হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন খুব ইজি জিনিস। নেক্সট আমরা চলে যাব কি রাসায়নিক বিক্রিয়ার দিক। আমরা যে রাসায়নিক বিক্রিয়া ঘটাই এর কিন্তু এই বিক্রিয়াগুলো দুটো দিকে সম্পন্ন হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? বিক্রিয়ার গতি একদিকেই থাকবে, অর্থাৎ আমি বিক্রিয়কগুলো থেকে শুধু উৎপাদক তৈরি করতে পারবো, কিন্তু উৎপাদকগুলো পুনরায় রিঅ্যাকশন করে বিক্রিয়কে আসতে পারবে না। এই ধরনের রিঅ্যাকশন গুলোকে আমরা কি বলবো? একমুখী বিক্রিয়া বলবো। বা একমুখী, এই যে দিক বললাম, দিক বলতে আমরা ওই একমুখী একদিকেই যাবে, এই জন্য রাসায়নিক বিক্রিয়ার দিক বলছি। একমুখী বিক্রিয়াকে আমি একটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এই যে দেখো, যেমন ক্যালসিয়াম কার্বনেট, সলিড ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি খোলা পাত্রে রাখি, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে দিয়ে খোলা পাত্র না, বদ্ধ পাত্র, খোলা পাত্র রাখার পরে আমি তাকে কি দিব? তাপ দিব। তাপ দেওয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইডটা যখন আমি খোলা পাত্রে রাখছি সে কি করবে? উপরে চলে যাবে, অর্থাৎ বাতাসের বায়ুর সাথে মিশে যাবে। তার মানে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডটাই থাকবে। তো এই বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া। আমার একটা উৎপাদক তো চলেই গেল। ক্যালসিয়াম অক্সাইডের আর সামর্থ্য নেই যে কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে। এটাই হচ্ছে একমুখী বিক্রিয়া। তারপর হচ্ছে আমি যেটা বললাম উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হচ্ছে যখন দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ মিলিত হয়ে উৎপাদক তৈরি করে, তখন আবার ওই উৎপাদকগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থ তৈরি করতে পারে। এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াকে দুটি অর্ধতীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এদিকেও যাচ্ছে আবার এগুলো রিঅ্যাকশন করে এগুলো তৈরি করতে পারছে। এটা কি? C2H5OH, এটা হচ্ছে ইথানল। ইথানল CH3COOH, এটাকে বলছে কি ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে প্রভাবক হিসেবে কাজ করছে। ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল ইথানয়েট স্টার, এটার নাম হচ্ছে কি ইথাইল ইথানয়েট স্টার। ইথাইল ইথানয়েট স্টার এবং পানি উৎপন্ন করছে। আবার ইথাইল ইথানয়েট স্টার এবং পানি মিলিত হয়ে কি তৈরি করবে? ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ এটাও একদিকে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদক উৎপন্ন করছে, আবার উৎপাদকগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে আমার যে বিক্রিয়ক পদার্থগুলো আছে সেগুলো পুনরায় উৎপন্ন করতে পারছে। এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। এই হচ্ছে তোমাদের একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার উদাহরণ। রাসায়নিক বিক্রিয়ার দিক পড়লাম, আমরা কি কি পড়লাম? ভৌত এবং রাসায়নিক পরিবর্তন পড়লাম। এরপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক পড়লাম। নেক্সট পড়বো আমরা কি রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন দেখা যায় কিছু কিছু বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, আবার কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আমার এক্সট্রা তাপ দিয়ে তাপটা শোষণ করে নতুন উৎপাদক তৈরি করতে হচ্ছে।
তো এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের বিক্রিয়কগুলোকে বা বিক্রিয়াকে আমরা কি ভাগ করি, দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনে দুই ধরনের আমরা পাই। একটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, আর আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে বিক্রিয়াগুলো কেমন হবে। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো যখন বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, নতুন উৎপাদ তৈরি করে, সেক্ষেত্রে দেখা যায় কিছু তাপ তৈরি হয় বা কিছু তাপের সৃষ্টি হয়। এই জন্য তাপ উৎপন্ন হয় দেখে আমরা ওই বিক্রিয়াকে বলছি কি তাপ উৎপাদী বিক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়াতে দেখা যায় আমরা যখন বিক্রিয়াগুলো করি তখন উৎপাদ তৈরি হওয়ার আগে আমাদেরকে এক্সট্রা তাপ দিয়ে বা তাপ শোষণ করে উৎপাদগুলো তাপ শোষণ করে বিক্রিয়ক তৈরি করে। ওই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। তাপ শোষণ করে বলে তাকে আমরা তাপ শোষী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়াও বলতে পারি। এটা আমাদের জাস্ট মনে রাখার সুবিধার্থে। তো তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হলো, আর তাপ হারি বিক্রিয়াতে তাপের কি ঘটে, শোষণ ঘটে, শোষণ, আর এখানে হচ্ছে উৎপন্ন। আমাদের বইয়ে তাপ উৎপাদী বিক্রিয়াকে গ্যালিসিয়াম, আমরা যে কোনো তাপের ক্ষেত্রে সেটাকে কি ধরি, গ্যালিস ধরি। তাপের মানটাকে আমরা গ্যালিস দ্বারা প্রকাশ করি। যখন তাপ উৎপাদী বিক্রিয়া হয় তখন গ্যালিসের মান কি হবে, ঋণাত্মক হবে। আর যখন তাপ শোষণকারী বিক্রিয়া হয় তখন গ্যালিসের মান হবে ধনাত্মক। আমরা একটি উদাহরণের মাধ্যমে তাপ উৎপাদী এবং তাপ হারি এই দুটো বিক্রিয়া সম্পর্কে একটু ডিটেইলস পড়ি। NH3 plus H2। NH3 কি, অ্যামোনিয়া। আর H2 সম্পর্কে তো আমরা জানি, H2 হচ্ছে কি, হাইড্রোজেন। এই দেখে আমি কি দিলাম, একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু এদেরকে রাখতে হবে। আমাদের এই বিক্রিয়া বা তাপের পরিমাণটা যদি আমি ঠিক রাখতে চাই, আমাদের পাঠ্য বইয়ে যে পরিমাণ তাপের কথা বলা হচ্ছে সম্ভবত 82 কিলোজুল তাপের কথা লেখা আছে। তো আমি যদি 82 কিলোজুল তাপে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে পারিপার্শ্বিক অবস্থাটা ঠিক করে দিতে হবে। যেমন হচ্ছে এই যে ফেরাস চূর্ণ, আর সাথে হচ্ছে 250 অ্যাটমসফিয়ার চাপ। এই চাপটাতে রাখতে হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিত হয়ে অ্যামোনিয়া তৈরি করবে। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই জিনিসটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে যদি আমি সেই 92 কিলোজুল তাপটা উৎপন্ন করতে চাই। আমি যদি এই অ্যাটমসফিয়ারটা না রাখি সেক্ষেত্রে আমার তাপে কিন্তু তারতম্য হবে। তো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ এবং তাপমাত্রা হচ্ছে 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এটাকে সমতা করতে পারি। এখানে হচ্ছে তোমার নাইট্রোজেন আছে দুটো, 2NH3 আমি দিলাম, সেক্ষেত্রে আমার হাইড্রোজেন হয়ে গেল কয়টা, 6টা, এখানে আমি 3 দিলাম, তাহলে আমার সমতা হয়ে গেল। আর উৎপন্ন তাপের পরিমাণ কত, +92 কিলোজুল। এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। আমি যদি এটাকে প্রকাশ করতে চাই, গ্যালিসের মান লিখতে চাই, তাহলে এটা হয়ে যাবে গ্যালিস =-92 কিলোজুল। অর্থাৎ গ্যালিসের মান ঋণাত্মক হয় তাপ উৎপন্নকারী বা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এরপর আমরা চলে যাই তাপ হারি বিক্রিয়ার উদাহরণে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া মানে হচ্ছে তাপের শোষণ ঘটবে। এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করছে, কিন্তু আমাকে 180 কিলোজুল তাপ কিন্তু ওই বিক্রিয়ায় ইউজ করতে হচ্ছে। অর্থাৎ বিক্রিয়ার ফলে তাপটা উৎপন্ন হচ্ছে না,
তাপটা শোষণ করে ঠিক তার উল্টাটা হচ্ছে, তাপটা শোষণ করে আমার নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন 180 কিলোজুল তাপ শোষণ করে 2 মোল নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন 180 কিলোজুল তাপ শোষণ করে 2 মোল নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। এটাই হচ্ছে তাপহারী বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। এখানে তোমাদের কিন্তু কিছু কোশ্চেন চলে আসছে, ভৌত পরিবর্তন বলতে কি বুঝো, রাসায়নিক পরিবর্তন বলতে কি বুঝো, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কি, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে একমুখী এবং উভমুখী বিক্রিয়া উদাহরণের সাহায্যে বুঝিয়ে বলো। এরপর হচ্ছে এখন যেটা পড়লাম তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে ঠিক সেম মানে তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলো। এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে 1 নম্বর বা 2 নম্বর কোশ্চেনে, অর্থাৎ হচ্ছে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই কোশ্চেনগুলোতে আসতে পারে। নেক্সট আমরা পড়বো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া। রেডক্স REDOX রেডক্স, এই RED রেড আর এখানে হচ্ছে অক্স। রেড আসছে কোত্থেকে? রিডাকশন থেকে, অর্থাৎ রিডাকশন অর্থ হচ্ছে কি বিজারণ, আর অক্স আসছে অক্সিডেশন থেকে জারণ, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে জারিত করা, সেটাই হচ্ছে কি আমরা বুঝি জারণ বিক্রিয়া। তো রেডক্স মানে কি? রেড মানে বিজারণ আর অক্স মানে হচ্ছে জারণ, অর্থাৎ রেডক্স বিক্রিয়া আমরা বলতে বুঝি এখন জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে আমরা রেডক্স বিক্রিয়া বলছি। তো জারণ বিজারণ কখন ঘটে? যখন একটি যৌগ যখন একটি মৌল অপর একটি মৌলের সাথে মিলিত হয়, অক্সিজেনের ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ একটা মৌল অপর মৌলকে কি দিবে? অক্সিজেন দিবে, আর ওই মৌলটা যে পরিমাণ অক্সিজেন প্রথম মৌলটা দিচ্ছে সে গ্রহণ করবে, এটাই হচ্ছে কি রেডক্স বিক্রিয়া। আমরা একটু উদাহরণের সাহায্যে রেডক্স বিক্রিয়াটা বুঝতে পারি। সোডিয়াম কি করে? সোডিয়ামের শেষ কক্ষপথে অর্থাৎ হচ্ছে লাস্ট শেলে তোমার ইলেকট্রন আছে কয়টি? একটি। তো সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 1। সোডিয়াম কি করতে পারে? একটা ইলেকট্রন দিতে পারে। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়। আর ক্লোরিন কি করে? ক্লোরিন আমরা জানি মুক্ত অবস্থায় থাকতে পারে না, ক্লোরিন দুটো ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে একটি ক্লোরিন অণু তৈরি করে। তো একটা সোডিয়াম যখন ক্লোরিনের সাথে মিলিত হয়, একটা সোডিয়াম কিন্তু হাফ পরিমাণ ক্লোরিনের সাথে মিলিত হতে পারবে, অথবা এই যে ক্লোরিনের সাথে মিলিত হওয়ার জন্য আমার সোডিয়াম লাগবে কয়টা? 2টা। তো 2টা সোডিয়াম আয়ন 2টা ইলেকট্রন দিবে, সেই ক্ষেত্রে আবার এই ক্লোরিনও কি করবে? সেই 2টা ইলেকট্রন গ্রহণ করবে। অথবা আমি যদি একটা সোডিয়াম দিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে আমার ক্লোরিন হয়ে যাবে কি হাফ পরিমাণ ক্লোরিন হয়ে যাবে। তো ক্লোরিন কি করবে? সেই ক্লোরাইড আয়নে পরিণত হবে ইলেকট্রনটা গ্রহণ করে। তো সোডিয়ামে যে ইলেকট্রনটা ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন কি করে? সেই ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়। সোডিয়াম ক্লোরাইড কি? খাবার লবণ। তো সোডিয়াম ক্লোরাইডটা আমরা এভাবে তৈরি করতে পারি সোডিয়াম এবং ক্লোরিনের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়ায়। তো ইলেকট্রনের যে আদান প্রদান ঘটছে, এ থেকে আমরা বুঝতে পারছি জারণ বিজারণ একসাথে ঘটছে। জারণ বিজারণ আমাদের বইয়ে আছে, একটা টপিক দেওয়া আছে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, তোমরা বিশ্লেষণ করো। যুগপৎ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একই সঙ্গে ঘটবে, কখনো জারণ একা ঘটবে না বা বিজারণ একা ঘটবে না। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ হবে সেই পরিমাণ ইলেকট্রন গ্রহণ হবে, তাই বলা হয় কি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। তারপর হচ্ছে আমাদের বইয়ের রেডক্স বিক্রিয়াকে কয়েকটা স্টেপে ভাগ করা হয়েছে বা কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। 4টা রেডক্স বিক্রিয়া সম্পর্কে আমাদের বইয়ে দেওয়া আছে, অর্থাৎ জারণ বিজারণ 4 ধরনের বিক্রিয়া সম্পর্কে দেওয়া আছে। কি কি? প্রথমটা দেওয়া আছে হচ্ছে সংযোজন বিক্রিয়া, এরপর হচ্ছে বিয়োজন, তৃতীয় বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন, আর নেক্সট ওয়ান হচ্ছে লাস্ট ওয়ান দহন। এই সবগুলোই কিন্তু কি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। সংযোজন আমরা কথাটার অর্থ, এই কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারি সংযোজন বিক্রিয়া বলতে কি বুঝি। সংযোজন মানে হচ্ছে
দুই বা ততোধিক মৌল মিলিত হয়ে নতুন একটি উৎপাদ তৈরি হচ্ছে, বা দুই বা ততোধিক যৌগ মিলিত হয়ে নতুন একটি উৎপাদ তৈরি করছে, নতুন একটি যৌগ তৈরি করছে, সেক্ষেত্রে আমরা ওই বিক্রিয়াকে বলবো সংযোজন। সংযোজন বিক্রিয়ায় একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সংযোজন বিক্রিয়ায় আমার উৎপাদ তৈরি হবে মাত্র একটা, একের অধিক উৎপাদ কিন্তু তৈরি হবে না। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার একটা বড় বৈশিষ্ট্য। আমাদের বইয়ে সংযোজন বিক্রিয়ার কয়েকটি উদাহরণ দেওয়া আছে, তো আমরা সেই উদাহরণগুলো দেখব। সংযোজন বিক্রিয়ার উদাহরণ: ফেরাস ক্লোরাইড ক্লোরিনের উপস্থিতিতে কি উৎপন্ন করে? ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে আমি কি দিতে পারি? ক্লোরিন আছে কয়টি এখানে? একটা, দুটো, তিনটা, আর ফেরাস হচ্ছে একটা। ঠিক আছে, ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে মিলিত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। তারপর আরেকটা দেওয়া আছে, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া, যেটা আমরা আগেও পড়েছি। এর আগেও কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ওখানে কিন্তু পড়েছি, যে তাপ উৎপন্ন বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করছে। এটাও কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ, কারণ এখানেও আমার উৎপাদক একটা, এখানেও এমন উৎপাদক একটা। তাহলে সংযোজন বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে দুই বা ততোধিক মৌল মিলিত হয়ে একটি মাত্র উৎপাদক তৈরি করবে, সেক্ষেত্রে এটাকে সংযোজন বিক্রিয়া আমরা বলবো। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বলতে কি? বিয়োগ করে ফেলা, বাদ দিয়ে ফেলা, অর্থাৎ হচ্ছে ভেঙে ফেলা। আমি একটা মৌলকে তাপ দিয়ে বলো বা চাপ দিয়ে বলো বা তড়িৎ বিশ্লেষণ করে বলো, যেটাই হোক, সে আমি ওই মৌল যৌগটাকে ভেঙে দুই বা ততোধিক যৌগে পরিণত করবো বা দুই বা ততোধিক মৌলে পরিণত করবো, তখন সেটাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন হচ্ছে পানিকে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, অর্থাৎ পানির মধ্য দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি চালনা করি, তড়িৎ বিশ্লেষণ করলে আমি কি কি পাবো? হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো। এই পানির ধর্মের সাথে বা পানির বৈশিষ্ট্যের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য কিন্তু মিল নেই। হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই কিন্তু গ্যাসিয়াস পদার্থ, আর পানি হচ্ছে কি? একটা লিকুইড পদার্থ। তো পানিকে আমি তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসে পরিণত করতে পারছি, অর্থাৎ পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হচ্ছে। তো এই ভেঙে ফেলে দুই বা ততোধিক মৌলে পরিণত করাটাকে আমরা কি বলছি? বিয়োজন বলছি। নেক্সট হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি? একটাকে সরিয়ে আরেকটাকে স্থাপন করা, এটাই হচ্ছে প্রতিস্থাপন। অর্থাৎ কোন যৌগ তার চাইতে কম সক্রিয় মৌলকে কি করবে? ওই জায়গা থেকে সরিয়ে সে বসে যাবে। কোন রিঅ্যাকশনে, যেমন ধরো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে, সে কি করবে? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সে জিঙ্ক সালফেট তৈরি করে ফেলবে। জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হবে। এই তো হাইড্রোজেনের চাইতে আমার জিঙ্কের কি ক্ষমতা বলো অধিক, অর্থাৎ একটি কম ক্ষমতা সম্পন্ন মৌলকে বেশি ক্ষমতা সম্পন্ন মৌল যখন প্রতিস্থাপিত করবে, তখন সেটাকে আমরা ওই বিক্রিয়াকে বলবো কি? প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট হচ্ছে কি? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া বলতে কি বুঝি? দহন মানে তো আমরা বুঝি কিছুকে জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে জারিত করাটাই হচ্ছে কি? দহন বিক্রিয়া। যেমন কার্বন অক্সিজেনের সাথে মিলিত হয়ে কার্বন ডাই অক্সাইড, যখনই অক্সিজেনের সাথে মিলিত হবে সেটাই হচ্ছে কি হবে? দহন বিক্রিয়া হয়ে যাবে। যেমন নাইট্রোজেন অক্সিজেনের সাথে মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি করে, এটা হচ্ছে এক ধরনের দহন বিক্রিয়া। এই অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কোনো বিক্রিয়া যখন সম্পন্ন হয়, তখন সেটাকে আমরা কি বলছি? দহন বিক্রিয়া বলছি। এই হলো আমাদের রেডক্স বিক্রিয়া। নেক্সট আসছি, এখন পড়বো আমরা নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া তো আমরা 4 ধরনের পড়লাম, এখন হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ যেখানে জারণ বিজারণ ঘটে না, নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে
অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে কি, যখন কোনো ক্ষার এবং কোনো অ্যাসিড পরস্পরের সাথে যখন বিক্রিয়া করে তখন কি করবে, লবণ এবং পানি উৎপন্ন করবে। অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ এবং ক্ষার উৎপন্ন করবে। যেমন আমরা একটা অ্যাসিড ধরি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো মিলিত হয়ে লবণ কি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ এবং পানি। পানি উৎপন্ন হলেই আমরা বুঝে যাব ওই বিক্রিয়াটা প্রশমিত হয়ে গেছে। অর্থাৎ প্রশমন বিক্রিয়ার উৎপাদক হিসেবে আমার কি থাকবে, আমার এখানে যাই থাক না কেন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়ায় আমার পানি উৎপন্ন হবে। অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করবে, এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। আর অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া মানে কি, অধঃক্ষেপণ এটা দিয়ে আমরা বুঝতে পারি কি, তলানি। কোন বিক্রিয়ায় যখন বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে নতুন উৎপাদক তৈরি করবে, উৎপাদের মধ্যে যে কোনো একটা উৎপাদক তলানি আকারে ওই জারে যেখানে বিক্রিয়াটা হচ্ছে সেখানে তলানি আকারে পড়ে থাকবে। সেই বিক্রিয়াকে আমরা বলছি কি, অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা কাকে আনতে পারি, সোডিয়াম অধঃক্ষেপণ বিক্রিয়া, সিলভার ক্লোরাইডের উপস্থিতিতে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট না, সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট যখন বিক্রিয়া করে তখন কি হবে, সিলভার নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এই যে সিলভার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এই যে তীর চিহ্নটা নিচের দিকে দেওয়া হয়। যখন কোনো অধঃক্ষেপণ বিক্রিয়া লিখব তখন যেই উৎপাদনটা তলানি হিসেবে পড়ে থাকবে পাত্রে, বা যে জারে আমরা বিক্রিয়াটা করছি সেখানে তলানি হিসেবে পড়ে থাকবে, ওই উৎপাদের পাশে কি দিয়ে দিব, আমরা একটা তীর চিহ্ন এইভাবে করে দিয়ে দিব, অধঃক্ষেপণ বা অধঃক্ষেপিত উৎপাদক বোঝানোর জন্য। তো সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। এই বিক্রিয়ায় জারের নিচে আমার অধঃক্ষেপ বা তলানি হিসেবে সিলভার ক্লোরাইডটা পড়ে থাকবে। এই হচ্ছে আমার অধঃক্ষেপণ বিক্রিয়া। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া কি। আজ তাহলে একটু পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা মোলের জারণ সংখ্যাটা পড়ব। একটু পর্যন্তই তোমরা রেডি করে রাখবে আর চেষ্টা করবে রিঅ্যাকশন গুলো বারবার মনে রাখার জন্য। উদাহরণ আমি যখন কোয়েশ্চেন করবো বা যে কোনো টিচার যখন কোয়েশ্চেন করবে, তোমার সংজ্ঞার সাথে কিন্তু অবশ্যই ডেফিনিশনের সাথে কিন্তু অবশ্যই এক্সাম্পল দিতে হবে, বিক্রিয়াগুলো দিতে হবে। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়াশোনা করবে। বাসায় যেহেতু আছো পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করবে। ওকে, আল্লাহ হাফেজ।